যাক, দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এই দুই দলের অপেক্ষার অবসান ঘটল। অপেক্ষাটা ছিল কি? সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দল হবে সেটা জানা না থাকার কারণেই ওই দুইটা দল সেমিফাইনালে উঠে তারা দুবাইতে এসে বসেছিল ভারত নিউজিল্যান্ড ম্যাচের রেজাল্টটা কি হয় সেটা জানার জন্য। সেইখানটাতে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে 44 রানে। ফলে এখন সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের প্রতিপক্ষ যে সাউথ আফ্রিকা, সেই সাউথ আফ্রিকা বেচারাদের আবারও পাকিস্তানে ফেরত চলে যেতে হচ্ছে, উড়ে যেতে হচ্ছে। ওইখানে তারা সেমিফাইনালে মুখোমুখি হবে ওই নিউজিল্যান্ডের। ভারতের এই টুর্নামেন্টে, ভারতকে সুবিধা দেওয়ার এইসব টুর্নামেন্টে অনেক রকম ইনসিডেন্ট তো রয়েছে, কিন্তু এইবারের এই ঘটনাটাকে যে সেমিফাইনালিস্ট দুইটা দল অন্য গ্রুপে তুলে এনে এখানে বসিয়ে রাখাটা, এইটা ভাই আনপ্রেসিডেন্টেড। এটা অবিশ্বাসের চেয়েও আসলে বেশি কিছু। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। ঠিক যেমন মাঠের ক্রিকেটে ভারতের দাপটকে অস্বীকারের উপায় নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে ভারত যখন 249 করতে পেরেছে মাত্র কোট আনকোট, তখন কি আপনি ভেবেছিলেন এই ম্যাচটা নিউজিল্যান্ড জিতে যাবে? ভারত এই ম্যাচে 4 স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। তারা গত কিছুদিনের অভিজ্ঞতায় বুঝে গেছে যে এখানে ডিউটা এমন কোনো বড় ফ্যাক্টর হয় না, ফলে স্পিনাররাই ফ্যাক্টর হয়ে যান। সো 250 যে টার্গেট তারা দিয়েছিল সেইটা আমার কাছে মনে হয়েছিল ওই ইনিংসের মাঝপথেই মোর দেন গুড এনাফ, এবং সেইটা তারা প্রমাণ করেছে নিউজিল্যান্ডকে 205 রানে অল আউট করে 44 রানে জয়ের মাধ্যমে। ফলে গ্রুপের 3 ম্যাচে 3টাই ভারত জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল। নিউজিল্যান্ড প্রথম 2 ম্যাচ জয়ের পরে এই ম্যাচটা এটা তারা গ্রুপ রানার্স আপ হলো। সেমিফাইনালে ভারত এখন খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, যেটা আমি আগেই বললাম। এই যে ম্যাচটাতে ভারত ডোমিনেট করে জিতলো, সেইখানটায় স্পিনারদের ডোমিনেশনে জিতলো, সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখুন, 250 রান তারা করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা তাদের খুবই রয়েসয়ে হয়েছে। তারা ওই প্রথম 25 ওভারে মাত্র 93 রান তুলেছে, তবে হাতে তারা 8টা উইকেট রেখেছিল। ফলে শেষ 25 ওভারে আরো 157 রান করতে পারবে এরকম ভাবনার মতো লোক অনেকেই নিশ্চিতভাবে ছিলেন। নিউজিল্যান্ডও তারা ওই বিশ্বাসটাই হয়তো বা করেছিল। কিন্তু এরপরে গিয়ে যেটা হয়েছে যে 26 নম্বর ওভারে ফার্স্ট বলটাতেই ড্যারেল মিচেল তিনি এলবিডব্লিউ হয়ে গেলেন কুলদীপ যাদবের বলে। তারপরে গিয়ে টম ল্যাথাম রিভার্স সুইপ করতে গিয়ে রবীন্দ্র জাদেজাকে উইকেটটা দিয়ে এলেন, ওইটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং আরো একজন যে উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল, অবভিয়াসলি কেন উইলিয়ামসনের উইকেট, যিনি 81 রান করেছেন এবং তাকে অক্ষর প্যাটেল স্ট্যাম্পিং করেছেন। এবং উইলিয়ামসনের উইকেটটা কোন সময় সেইটাও মাথায় রাখতে হবে যে নিউজিল্যান্ডের 40 ওভার শেষে তারা যেখানে দাঁড়িয়েছিল, শেষ 10 ওভারে তাদের 85 রান প্রয়োজন, হাতে ছিল তাদের 4 উইকেট। কিন্তু যেহেতু উইলিয়ামসন উইকেটে ছিলেন, সেই কারণে তাদের ক্ষীণ একটা আসার জায়গা ছিল। ওই 41 নম্বর ওভারটাতে উইলিয়ামসনের উইকেটটা নিয়ে অক্ষর প্যাটেল ভারতের জয়টা পুরোপুরি নিশ্চিত করে দেন। যদিও তিনি 22 রানে লাইফ পেয়েছেন, 32 রানে হাফ চান্স দিয়েছেন, 68-69 রানেও একটা চান্স দিয়েছেন, তারপরে উইলিয়ামসনই নিউজিল্যান্ডের এই আসার জায়গাটা বাঁচিয়ে রেখেছিলেন। খেয়াল করে দেখেন, আমি যে 3 স্পিনারের কথা বললাম, সেই 3 স্পিনার কিন্তু ভারতের আগের ম্যাচগুলোতেও খেলেছেন। এই রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব। এই ম্যাচে যিনি সংযোজন সেই বরুণ চক্রবর্তী। ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেই যিনি সংযোজন, জয়সালের বদলে যাকে শেষ মুহূর্তে ইনক্লুড করা হয়েছে চূড়ান্ত স্কোয়াডটাতে, এইসব মোমেন্টগুলোর জন্যই তিনি কিন্তু এই ম্যাচে সফলতম বোলার শুধু না, 5টা উইকেট তুলে নিয়েছেন। এবং সেই 5টা উইকেট তুলে নিয়ে ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার রেসিপিটাও বোধহয় আমরা বুঝতে পারলাম যে দুবাইতেই যেহেতু ম্যাচগুলো খেলবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল বলুন কিংবা ধরেন যদি তারা ওই ম্যাচ জিততে পারে ফাইনাল বলুন, তারা মনে হয় ফ্রন্ট লাইন 4 স্পিনার নিয়ে খেলবে। স্কোয়াডে 5 জন স্পেশালিস্ট স্পিনার রাখার রহস্যটাও বোধহয় বোঝা যাচ্ছে। ভারত তাই নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা শেষ পর্যন্ত সহজেই জিতেছে আমরা বলতে পারি, যদিও ব্যাটিং ইনিংসটা ভারতের আসলে স্ট্রাগল ছিল, অমনটা বলাই যায়। স্পেশালি শুরুতেই তারা 30 রানে 3টা উইকেট হারিয়ে ফেলে শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এবং বিরাট কোহলির যেই ক্যাচটা গ্লেন ফিলিপস ধরেছেন, গ্লেন ফিলিপসের অসাধ্য এখন আসলে কিছুই নাই। এইবার যে বিরাট কোহলির 300তম ওয়ানডে ম্যাচ খেলতে নামা, তার বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টে ঝাঁপিয়ে পড়ে যেইভাবে বাজ পাখির মতো চৌবেনে ধরে ফেলেছেন, সেইটা দেখেও খুব বিস্মিত হওয়ার উপায় নাই। বা এইটাকেও আপনি গ্লেন ফিলিপসের ক্যারিয়ার তো বটে, এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্যাচও হয়তো বা বলবেন না। এরকম একটি স্ট্যান্ডার্ডে তিনি নিজের ফিল্ডিংটাকে নিয়ে গিয়েছেন। রবীন্দ্র জাদেজার ক্যাচটা অবশ্য খুব ভালো ধরেছেন ওইখানটাতে কেন উইলিয়ামসন, সেইটা এই ম্যাচের কনটেক্সটে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। যাই হোক,
30 রানে ভারত 3 উইকেট হারিয়ে ফেলার পর একটা 98 রানের পার্টনারশিপ হয় শ্রেয়াস আয়ার এবং অক্ষর প্যাটেলের মধ্যে, যেখানে 42 রান করা প্যাটেলের আউটে রাচিন রবীন্দ্র একটা নিরীহ বলে তাকে আসলে আউট করে দিয়েছেন। অক্ষর প্যাটেলকে হতভম্ব লাগছিল। ওই পার্টনারশিপটা ব্রেক হয়। শ্রেয়াস আয়ার তিনি একটা খুব ভালো ইনিংস ওইখানটাতে খেলেছেন, 70 রানের 79 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, কিন্তু শেষ 10 ওভারে ভারত প্রত্যাশিত রান আসলে করতে পারেনি। পুরো ইনিংসেও আপনি বলতে পারেন প্রত্যাশিত রান করতে পারেনি, কিন্তু তারপরেও হার্দিক পান্ডিয়ার 45 বলে 45 রানের ইনিংসে তারা 249 পর্যন্ত যেতে পারে, যেইখানটাতে আপনার হচ্ছে গিয়ে ভারতের ওই হয়তো বা পার্স করতে গিয়ে কিছু কম হয়েছে বলে মনে ছিল, কিন্তু উইকেট বিবেচনায় এবং চারজন স্পেশালিস্ট স্পিনার বিবেচনায়, ডিউ ফ্যাক্টরটা খুব বেশি বিবেচনায় না আসার বিবেচনায় ভারতের জয়টা আমার কাছে মনে হয় প্রত্যাশিত ছিল এবং শেষ পর্যন্ত তারা সেভাবে জিতে গেছে। তাহলে এখন আপনি এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? টসের কথা বলবেন? টসের কথা বললে রোহিত শর্মা এই নিয়ে টানা 10 নম্বর ওয়ানডে ম্যাচে টসে হারলেন, ভারত এই নিয়ে টানা 13টা ওয়ানডে ম্যাচে টসে হারলো। সো ওয়ানডেতে টস জিতে তারা মোটামুটি ভুলেই গিয়েছে। তো সেইটাতেও টস যেহেতু জিতেই নিউজিল্যান্ড আগে ভারতকে ব্যাটিং এ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, ফলে এখানে যে তাদের স্পিনার, ভারতীয় স্পিনাররা যে পরবর্তীতে ডমিনেট করেছেন, এইখানটাতে তো আর টসকে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করার কোনো কারণ নেই। ভারতের যদি এইখানটাতে তাদের ওই পার্টনারশিপটা জড়িয়েছিল, 250 রানের টার্গেটটা তো তাদের দিতে হয়েছে, 249 পর্যন্ত তো যেতে হয়েছে। 30 রানে 3 উইকেট পড়ার পর অক্ষর প্যাটেলের সঙ্গে ওই পার্টনারশিপটাও খুব গুরুত্বপূর্ণ শ্রেয়াস আয়ারের। আমি এখন আর অক্ষর প্যাটেলকে 5 নম্বরে উঠে এনেছে সেইটাকে আর মাস্টার স্ট্রোক বা টার্নিং পয়েন্ট সেটা বলতে পারছি না, কারণ ভারত এটা প্রায় প্রতি ম্যাচেই করছে। সো এইটা এখন আমরা 5 নম্বর ব্যাটসম্যান হিসাবে অক্ষর প্যাটেলকে কনসিডার করতেই পারে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আমার ধারণা টুর্নামেন্ট শেষে দেখা যাবে যে যতগুলো ম্যাচ তিনি 5 নম্বরে খেলেছেন তার চেয়ে কম ম্যাচ তিনি লোয়ার অর্ডারে ব্যাটিং করেছেন যদি প্রয়োজন পড়ে। সো এইটাকেও আমি আসলে খুব বড় কোনো ফ্যাক্টর মানতে রাজি নই। অবভিয়াসলি হার্দিক পান্ডিয়ার ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেইটা ভারতকে এইখানটাতে একটা কি বলা চলে যে একটা 250 রানের টার্গেট দিতে সাহায্য করেছে। কিন্তু ভাই ভারতের ওই বোলিং ইনিংসে 43.5 ওভারে তারা প্রতিপক্ষকে অল আউট করে দিয়েছে। সেইখানটাতে মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার 4-4-8 ওভার, এই 8 ওভারই পেস বোলারদের, বাকি 37.3 ওভার ভারতীয় 4 স্পিনারের। এই স্পিন দিয়েই ভারত প্রতিপক্ষকে কাবু করে ফেলেছে, নিউজিল্যান্ডকে কাবু করে ফেলেছে। টুর্নামেন্টের পরের অংশে সেমিফাইনাল ফাইনালও আমরা নিশ্চিত ভাবেই মনে হচ্ছে এই একই জিনিস দেখবো। মানে ভারত যদি উঠতে পারে, সেমিফাইনাল তো উঠেই গেছে, যদি ফাইনালেও তারা উঠতে পারে, এই একই জিনিস আমরা দেখতে পাবো। ভারত এই ফর্মুলাতেই খেলবে আমার কাছে। তাই ভারত যে এই যে স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঠেসে ধরে এইভাবে ম্যাচটা ছিনিয়ে নিয়ে আসলো, সেইখানটাতে আপনি আসলে বলতে পারেন যে ওই ড্যারেল মিচেলের উইকেটটা ব্রেক থ্রু উইকেট, কিংবা টম ল্যাথামের যে রিভার্স সুইপ করতে গিয়ে তার যে উইকেটটা, অথবা কেন উইলিয়ামসনের উইকেটটার কথাও বলতে পারেন, যে উইলিয়ামসন থাকলে হয়তোবা ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডকে ম্যাচটা জিতিয়ে দিতে পারতেন। বলতে পারেন, সবগুলোই বলতে পারেন, কিন্তু আমি ওভারঅল মিলিয়ে বলছি ভারতের এই স্পিনারদের ডোমিনেশন, বরেন চক্রবর্তীর 5 উইকেট, অন্য স্পিনারদেরও ভালো করাটা, এই পুরোপুরি ভারতীয় স্পিন আধিপত্যকেই আমার কাছে এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হয়। আপনি আমার সঙ্গে একমত সম্ভবত হয়েই যাবেন নাকি?